চুল পড়া এটা কিন্তু শুধু একটা সাধারণ শারীরিক সমস্যা না। এর সাথে আমাদের আত্মবিশ্বাস, আমাদের পরিচয় অনেক কিছু জড়িয়ে থাকে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টারে গভীরে যাব। চেষ্টা করব এর পেছনের কারণগুলো সহজভাবে বুঝতে, যাতে স্বাস্থ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। চুল পড়ার বিষয়টা শুধু বাইরে থেকে যতটা দেখা যায় ততটা নয়, এর একটা মানসিক দিকও আছে, একটা গভীর প্রভাব আছে মনের উপর। তাই এই পুরো আলোচনায় আমরা সেই মানসিক সংগ্রামের দিকটা মাথায় রেখেই এগোব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চুল পড়ার কিছু একেবারে বেসিক বা মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। এগুলো জানা থাকলে ডাক্তারের সাথে কথা বলতে অনেক সুবিধা হবে, অনেক আত্মবিশ্বাস পাওয়া যাবে। অ্যালোপেশিয়া শব্দটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে চুল পড়ার মেডিকেল নাম। এটা কোনো বিরল রোগ নয়, বরং এমন একটা অভিজ্ঞতা যা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মানুষের, যে কোনো বয়সেই হতে পারে। দেখুন, চুল পড়ার ধরনটাকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয়। একটা হলো নন স্ক্যারিং বা ক্ষতবিহীন, যেখানে চুলের গোড়া বা ফলিকেলগুলো ঠিক থাকে, মানে চুল আবার গজানোর একটা সুযোগ থাকে। আর দ্বিতীয়টা হলো স্ক্যারিং বা ক্ষতযুক্ত, যেখানে ফলিকেলগুলো নষ্ট হয়ে যায়, ফলে চুল পড়াটা স্থায়ী হয়। চিকিৎসার জন্য এই পার্থক্যটা বোঝা কিন্তু সবচেয়ে জরুরি। আচ্ছা, এবার ভাবা যাক, ডাক্তারের কাছে গেলে কি হতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। আগে থেকে একটু ধারণা থাকলে দেখবেন নিজের সমস্যাটা গুছিয়ে বলা অনেক সহজ হয়ে যাবে, আর চিন্তাটাও কম লাগবে। ডাক্তারের প্রথম প্রশ্নগুলোর একটা হতে পারে ঠিক এটাই: চুল কি গোছা গোছা ঝরে পড়ছে, নাকি আগের চেয়ে পাতলা লাগছে? নিজের অভিজ্ঞতাটা যত স্পষ্টভাবে বলা যাবে, রোগ নির্ণয়ের কাজটা ততটাই সহজ হয়ে যাবে। এরপর ডাক্তার হয়তো জানতে চাইবেন চুল পড়ার ধরনটা কেমন, মানে এটা কি মাথার কোনো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, নাকি পুরো মাথা থেকেই চুল কমে যাচ্ছে? চুলটা কি গোড়া থেকে উঠে আসছে, নাকি মাঝখান থেকে ভেঙে যাচ্ছে? এই ছোট ছোট তথ্যগুলোই কিন্তু আসল কারণ খুঁজে বের করার জন্য এক একটা সূত্রের মতো কাজ করে। মাথার ত্বকের অনুভূতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চুলকানি, ব্যথা বা একটা জ্বালা করার মতো অনুভূতি হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এগুলোকে একদমই অবহেলা করা উচিত না, কারণ এগুলো কোনো ইনফেকশন বা অন্য কোনো সমস্যার লক্ষণ হতে পারে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন চুলের রং করা বা বিশেষ কোনো স্টাইল করার অভ্যাস আছে কিনা, সম্প্রতি বড় কোনো অসুখ বা মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে কিনা, নতুন কোনো ওষুধ খাওয়া শুরু হয়েছে কিনা, এমনকি পরিবারে আর কারো চুল পড়ার সমস্যা আছে কিনা। এই সব কিছুই একটা পূর্ণাঙ্গ ছবি পেতে সাহায্য করে। কথা বলার পর্ব শেষ হলে শুরু হয় শারীরিক পরীক্ষা। চলুন জেনে নিই ডাক্তাররা ঠিক কি কি জিনিস পরীক্ষা করে দেখেন। এটা জানলে অহেতুক ভয় বা চিন্তাটা অনেকটাই কমে যাবে। ডাক্তার খুব কাছ থেকে মাথার ত্বকটা দেখবেন। চুল পড়ার প্যাটার্নটা কেমন, হেয়ারলাইন কি পিছিয়ে যাচ্ছে, ত্বকে কি কোনো চকচকে ভাব আছে যা ক্ষত বা স্ক্যারিং বোঝাতে পারে, কোনো লালচে ভাব, র্যাশ বা চামড়া ওঠার মতো কিছু দেখা যাচ্ছে কিনা, এই সব কিছুই খুঁটিয়ে দেখা হয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, শুধু চুল বা মাথার ত্বকই নয়, হাতের নখও কিন্তু চুল পড়ার কারণ সম্পর্কে অনেক তথ্য দিতে পারে। আমাদের শরীর তো আসলে একটা ইন্টারকানেক্টেড সিস্টেম, তাই ডাক্তার নখের অবস্থাও পরীক্ষা করে দেখতে পারেন। ডার্মোস্কোপি হল একটা বিশেষ যন্ত্র, অনেকটা শক্তিশালী আতশ কাচের মতো। এটা দিয়ে ডাক্তাররা মাথার ত্বক আর চুলের ফলিকেলগুলোকে অনেক বড় করে দেখতে পারেন। এর ফলে খুব সহজেই বোঝা যায় যে অ্যালোপ্যাশিয়াটা স্ক্যারিং নাকি নন স্ক্যারিং ধরনের। বেশ, এতক্ষণ তো আমরা কারণ খোঁজার পদ্ধতি নিয়ে কথা বললাম। এবার চলুন চুল পড়ার সবচেয়ে পরিচিত কয়েকটা প্রকার বা টাইপ সম্পর্কে জেনে নেওয়া যাক। এতে বিভিন্ন ধরনের অ্যালোপেসিয়া চিনতে ও বুঝতে সুবিধা হবে। চুল পড়ার সবচেয়ে সাধারণ যে রূপ, তাকে বলে প্যাটার্ন হেয়ার লস। এই ছবি দুটোতে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এর পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে সাধারণত কপালের দুই পাশ থেকে চুল কমতে শুরু করে, একটা এম শেপ তৈরি হয়। আর মহিলাদের ক্ষেত্রে সামনের হেয়ারলাইন ঠিক থাকলেও সিথির অংশটা চওড়া হতে শুরু করে। আরেকটা পরিচিত ধরন হল অ্যালোপেশিয়া এরিয়াটা।
এটা আসলে একটা অটো ইমিউন কন্ডিশন, যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে চুলের ফলিকলকে আক্রমণ করে। এর ফলে হঠাৎ করে মাথার চুল, দাড়ি বা শরীরের অন্য কোনো জায়গায় কয়েনের মতো গোল হয়ে চুল পড়ে যায়। এই ছবিটা একটা খুব জরুরি বিষয় তুলে ধরছে। আমাদের চুলের স্টাইলও কিন্তু চুল পড়ার কারণ হতে পারে। খুব টেনে চুল বাঁধলে, যেমন টাইট বেনি বা খোপা করলে চুলের গোড়ায় যে টান পড়ে, তার থেকে ট্র্যাকশন অ্যালোপেশিয়া হতে পারে, বিশেষ করে হেয়ারলাইনের আশেপাশে। তার মানে চুলের যত্ন আর স্টাইলিংয়ের ক্ষেত্রে একটু সচেতন হলেই কিন্তু বড় একটা পরিবর্তন আনা সম্ভব। কোন স্টাইলগুলো চুলের জন্য ভালো আর কোনগুলো ক্ষতিকর সেটা জেনে রাখাটা চুল পড়া প্রতিরোধের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। আর যদি স্ক্যারিং বা ক্ষতযুক্ত অ্যালোপেশিয়া ধরা পড়ে, তাহলে চিকিৎসার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যে চুলগুলো এখনও আছে সেগুলোকে রক্ষা করা এবং ভবিষ্যতে আরও ক্ষতি হওয়া থেকে বাঁচানো। এটা একটা কঠিন বাস্তবতা ঠিকই, কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চুলকে রক্ষা করা অবশ্যই সম্ভব। এটা স্ক্যারিং অ্যালোপেশিয়ার একটা উদাহরণ, যার নাম সেন্ট্রাল সেন্ট্রিফিউগাল সিক্যাট্রিশিয়াল অ্যালোপেশিয়া বা সংক্ষেপে CCCA। এটা সাধারণত মাথার তালুর ঠিক মাঝখান থেকে শুরু হয় এবং ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। রোগ নির্ণয়ের পর কিন্তু পথ শেষ নয়, বরং শুরু। এই পর্যায়ে হতাশ হওয়ার একদমই কিছু নেই। এখন আমরা দেখব চুল পড়া ব্যবস্থাপনার জন্য কি কি পথ খোলা আছে এবং কোথা থেকে সাহায্য পাওয়া যেতে পারে। চুল পড়ার ম্যানেজমেন্ট কিন্তু শুধু ওষুধে সীমাবদ্ধ নয়, এটা একটা সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ। এখানে মানসিক স্বাস্থ্য, সঠিক ডায়েট আর সাপোর্টের জন্য কমিউনিটি খুঁজে নেওয়া, এই সবগুলোই সমানভাবে জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো বাস্তবসম্মত প্রত্যাশা রাখা। মনে রাখতে হবে, এই পথে একা চলার কোনো দরকার নেই। এখানে কিছু নির্ভরযোগ্য সংস্থার তালিকা দেওয়া হলো, যারা এই বিষয়ে কাজ করে। এদের মাধ্যমে সঠিক তথ্য, সাপোর্ট এবং এমন আরও অনেককে খুঁজে পাওয়া সম্ভব, যারা একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পুরো আলোচনাটার উদ্দেশ্য ছিল চুল পড়া নিয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া, যাতে বিষয়টা নিয়ে গুছিয়ে ভাবা যায়। এখন প্রশ্ন হলো, এই নতুন তথ্যগুলো নিয়ে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার এই যাত্রায় পরবর্তী পদক্ষেপটা কী হবে।